প্রিয় দর্শক, যে কোনো উৎসব আয়োজনে নিরাপত্তার ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ, আর সেখানে জাতীয় নির্বাচনের ক্ষেত্রে তো আরও বেশি গুরুত্বপূর্ণ। আমরা একটি সুন্দর নির্বাচনের অপেক্ষা করছি, কিন্তু পরিস্থিতি কি বলে? আজকের পত্রপত্রিকার শিরোনাম পড়ে শোনানো নিশ্চয়ই আপনারা অনুধাবন করতে পারবেন। আমি রেজানুর রহমান, সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠান থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের অতিথি দৈনিক প্রথম আলোর কূটনৈতিক প্রতিবেদক রাহিদ এজাজ। স্বাগত আপনাকে। ধন্যবাদ রেজানু ভাই। পত্রপত্রিকায় প্রকাশিত রিপোর্টের কথা বলছিলাম, পড়ে শোনাই আপনাকে, তারপর আমরা আলোচনায় যেতে চাই। দৈনিক প্রথম আলো, ভোটে শঙ্কা বাড়াচ্ছে অবৈধ অস্ত্র এবং গুজব, কুড়াল হাতে সেই যুবক সহ গ্রেপ্তার আরও 10 জন। শরিকদের সঙ্গে নির্বাচনী হিসাব চূড়ান্তের পথে বিএনপি। দৈনিক যুগান্তর, তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকাল সংবর্ধনার ইতিহাস গড়ার অপেক্ষায় বিএনপি। বাংলাদেশ ভারত তিক্ততা বাড়ছেই, উগ্রবাদ দমনে ব্যবস্থা নিতে হবে দিল্লিকে। দৈনিক সমকাল, নির্বাচনের প্রস্তুতিতে বড় দুশ্চিন্তা নিরাপত্তা, ঢাকা দিল্লির মধ্যে উত্তেজনা, প্রশমন চায় বন্ধু রাষ্ট্রগুলো। কালের কণ্ঠের শিরোনাম, নেতাকে বরণে ঢাকামুখী জনস্রোত, ঢাকা দিল্লিতে হাইকমিশনারদের পাল্টাপাল্টি তলব, প্রতিবাদ। বাংলাদেশ প্রতিদিন, নগরায়ন ও বিনিয়োগ ও ভবিষ্যতের ঠিকানা। মানব জমিনের শিরোনাম, বাংলাদেশ ভারত উত্তেজনা, দিল্লিতে বিক্ষোভ সংঘর্ষ, কলকাতা ও মুম্বাই মিশন ঘেরাও, তারেক রহমানকে বরণে ঢাকামুখী স্রোত। খবরের কাগজের শিরোনাম, ঢাকা দিল্লি সম্পর্কে চরম উত্তেজনা, মব ভায়োলেন্সে উদ্বিগ্ন ইসি। আমার দেশের শিরোনাম, বাংলাদেশ মিশন ঘিরে হিন্দু জঙ্গিদের তাণ্ডব, 17 বছর পর কাল দেশে ফিরছেন তারেক রহমান। দৈনিক সময়ের আলো, ঢাকামুখী জনস্রোত, তারেক ফিরছেন কাল, বাংলাদেশ মিশনে হামলা, উত্তেজনা, পাল্টাপাল্টি তলব। কালবেলার শিরোনাম, শিক্ষায় বদলি চাঁদ রাত ছিল 11 ডিসেম্বর, মহেন্দ্র খানের সাক্ষী হচ্ছে দেশ। দৈনিক ইনকিলাব, নেপথ্যের মাস্টার মাইন্ড কারা, নির্বাচনের আগে ভারত বাংলাদেশের উত্তেজনা। বাংলা বাজার পত্রিকা, বাংলাদেশ ভারত সম্পর্ক তলানিতে, তারেক রহমানকে স্বাগত জানাতে ঢাকার পথে নেতা কর্মীদের স্রোত। রূপালী বাংলাদেশ, উত্তেজনার পারদ ঊর্ধ্বমুখী, ঢাকা দিল্লি সম্পর্কে নতুন সংকট। আমি শুরুতেই রাহিদ বলছিলাম যে একটা সুন্দর নির্বাচনের অপেক্ষা করছি আমরা, এবং মাননীয় প্রধান উপদেষ্টা বারবার বলছেন যে একটা ইতিহাসের শ্রেষ্ঠ নির্বাচন তিনি উপহার দেবেন। কিন্তু বাংলাদেশের পরিস্থিতি বা এই সময়টা যে পরিস্থিতি, সেই পরিস্থিতি নিয়ে একটু আলোচনা করতে চাই। যেমন ভারত বাংলাদেশ সম্পর্কের একটা টানাপোড়েন নিয়ে পত্রপত্রিকায় গুরুত্বপূর্ণ শিরোনাম হয়েছে। যেমন প্রথম আলো শিরোনাম করেছে, ভারত বাংলাদেশ সম্পর্ক, ঢাকা ও দিল্লিতে পাল্টাপাল্টি তলব 2 হাইকমিশনারকে। যুগান্তর বলেছে, বাংলাদেশ ও ভারত তিক্ততা বাড়ছেই। কালের কণ্ঠের শিরোনাম, ঢাকা দিল্লিতে হাইকমিশনারদের পাল্টাপাল্টি তলব, প্রতিবাদ। এবং সমকাল শিরোনাম করেছে, ঢাকা দিল্লির মধ্যে উত্তেজনা, প্রশমন চায় বন্ধু রাষ্ট্রগুলো। ধন্যবাদ ভাই। আপনি যে কটা কাগজ পড়েছেন, আমি যদি বিশ্লেষণ করি সংখ্যার দিক থেকে, বিষয়ের দিক থেকে, মোটা দাগে আপনি প্রথমে যে বাংলাদেশ ভারত সম্পর্ক সেটি, তারপর গতকাল নির্বাচন কমিশনে যে সভা হয়েছিল, যেটা আপনি অনুষ্ঠানের শুরুতেই চমৎকারভাবে করেছেন, নিরাপত্তা, সুষ্ঠু ভোট অঙ্গাঙ্গভাবে জড়িত, এবং এবারের ভোটটাকে যেহেতু প্রত্যাশা করা হচ্ছে অন্য রকমের একটা ভোট, যেটা আমরা বিরল হিসেবে দেখতে চাই, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, এবং এখানে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করবে সেটাই। আরেকটা হচ্ছে, আমরা জানি আগামীকাল 25শে ডিসেম্বর 17 বছরের পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান দেশে ফিরছেন সেটি। তো যদিও আমি মনে করি কোনোটার চেয়ে কম গুরুত্বপূর্ণ নয়। আপনি বাংলাদেশ ভারত সম্পর্কের অবতারণা করেছেন, আমাদের কাগজ সহ অনেকেই মোটা দাগে যে বিষয়টি করছে। আমি যদি বলি, গত 16 মাস ধরে, বিশেষ করে 5ই অগস্টের গত 24 সালের রাজনৈতিক পট পরিবর্তনের পর আমরা দেখছি যে সম্পর্ক একটা অস্থিরতা, টানাপোড়েন, তিক্ততা, সেটা নানা পর্যায়ে অতিক্রম করে আমরা সাম্প্রতিক সময়ে, বিশেষ করে আমি বলবো জুলাই অভ্যুত্থানের মুখ এবং ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির নির্মম হত্যাকাণ্ড, বিশেষ করে তাকে খুনের চেষ্টা এবং খুন, এটা তো আসলে খুনে করা হয়েছে। তো কতগুলো তারিখ যদি আমি বলি, যেমন
14ই ডিসেম্বর 11ই ডিসেম্বর নির্বাচনের তফসিল ঘোষণা করা হলো। তারপর দিনেই জুমার নামাজের পর ওসমান হাদির উপর হামলা চালানো হলো তাকে খুন করার উদ্দেশ্যে, এবং তিনি পরে 18ই ডিসেম্বর সিঙ্গাপুরে ইন্তেকাল করেন। তো এর পরপরে দেখা গেছে হাদিকে যারা খুন করতে চেয়েছিল বলা হচ্ছে এখন পর্যন্ত, যদিও নানা সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং বিভিন্ন মাধ্যমে আমরা জেনেছি, যদিও আইনশৃঙ্খলা বাহিনী বলছেন যে তাদের কাছে অকাট্য কোনো প্রমাণ নেই, যদিও তাদের কাছে আবার অন্য সোর্স, সেকেন্ডারি সোর্স থেকে এসছে যে তারা ভারতে পালিয়ে গেছে। তো 14ই ডিসেম্বর ভারতের হাইকমিশনার প্রণয় বর্মাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করে দুটো বিষয় সুস্পষ্টভাবে বলা হয়েছিল, যে এই যে টানাপোড়েন তিক্ততার সম্পর্ক দুই প্রতিবেশীর মধ্যে, এটির মূলে আছে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের সভানেত্রী এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে অবস্থান, এবং ভারতে অবস্থান করে তিনি এর আগে শুধু সামাজিক পরিসরে বক্তৃতা বিবৃতি দিতেন। পরে দেখা গেছে তিনি ভারত এবং ভারতের বাইরের অনেক গণমাধ্যমে বক্তব্য রেখেছেন, সাক্ষাৎকার দিয়েছেন, যে সাক্ষাৎকারের বক্তব্যগুলোকে সরকার মনে করে বাংলাদেশের বিরুদ্ধে, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে এবং আগামী নির্বাচনকে সামনে রেখে সরকারের যে প্রয়াস চেষ্টা সবার, সেটিকে ডিরেইল করা বা আপনার লক্ষ্যভ্রষ্ট করার একটা উদ্দেশ্য। সেটি একটি দিক ছিল। আরেকটি দিক ছিল হাদির যে হত্যাকারীরা পালিয়ে গেছে তাদের হস্তান্তর করা। এটা ঘটেছিল 14ই ডিসেম্বর। আমরা 17ই ডিসেম্বর, এরপর দেখা গেছে 17ই ডিসেম্বর দিল্লিতে আমাদের হাইকমিশনারকে তলব করা হলো, এবং তলব করে বলা হলো যে বাংলাদেশ যা বলছে সেগুলো ঠিক নয়। 14র পর 17র পর আমরা দেখেছি হাদির মৃত্যুর পর, মৃত্যুর আনুষ্ঠানিক ঘোষণার পর বিভিন্ন জায়গায় প্রথম আলো ডেইলি স্টার পড়ানো হয়েছে, বিভিন্ন জায়গায় সংঘর্ষ সংঘাত হয়েছে। তো তারই একটা অংশ হিসেবে চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনে বিক্ষোভ করেছিল, এবং কেউ কেউ সেখানে ইট পাটকেলে ছুঁড়েছিল। পরে নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাদের সেখান থেকে সরিয়ে দেয়। পরবর্তীতে আবার আপনার 17 তারিখ যখন তলব করা হয়, এখানে একটি প্রসঙ্গ না বললে নয়, ওই দিন জুলাই ঐক্য নামের একটা ফোরাম থেকে মার্চ টু ইন্ডিয়ান হাই কমিশন বলে একটা কর্মসূচি দেওয়া হয়েছিল, ঘেরাও কর্মসূচি, সেটা প্রতিহত করা হয়েছিল। সেটি ছিল 3টায়, আর হাই কমিশনারকে তলব করা হয়েছিল খুব শর্ট নোটিসে বেলা 12:15টায়। তো এরপরে তলবের পর আমরা আবার দেখলাম 20শে ডিসেম্বর রাতে, রাত বললেই ঠিক হয়, সন্ধ্যা নয়, রাত 8টার পর বাংলাদেশ হাই কমিশনারের বাসার ঠিক উল্টো দিকে 20-25 জনের উগ্রপন্থী কিছু মানুষ বাংলাদেশের বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে এবং হাই কমিশনারের বিরুদ্ধে, এবং বলা হচ্ছে তাকে হত্যার হুমকি দেওয়া হয়েছিল। এখন প্রশ্ন হচ্ছে, আপনি পাল্টাপাল্টি তলব হতে পারে, বিক্ষোভ হতে পারে, কিন্তু দিল্লির এমন নিশ্ছিদ্র নিরাপত্তার মধ্যে বাংলাদেশ হাই কমিশনারের বাড়ির সামনে যখন এরকম মিছিল হয়, সমাবেশ হয়, সেটা তো আতঙ্ক উদ্বেগ ছড়ায়। আমরা গত ডিসেম্বরে দেখেছি বাংলাদেশ হাই কমিশনকে অভিমুখে এই যে বললাম জুলাই ঐক্যকে বাড্ডা আটকে দেওয়া হয়েছিল, এর বেশি যেতে দেওয়া হয়নি। তো এরকম ঘটনা কিন্তু হয় বিভিন্ন দেশে, অতীতে আমাদের দেশেও হয়েছে, অন্য দেশে হয়েছে। এখন নয়াদিল্লির এই যে চাণক্যপুরীর রাধাকৃষ্ণ মার্গের মতো নিশ্চিদ্র জায়গায় কিভাবে বিক্ষোভকারীদের অ্যালাউ করা হলো। এবং কালকে বিবিসির একটা বিশ্লেষণ আমি শুনছিলাম যে গত ডিসেম্বরেও কিন্তু এরকম মার্চ হয়েছে, সমাবেশ হয়েছে, মঞ্চ হয়েছে, সেটি অনেক দূরেই আইনশৃঙ্খলা বাহিনী থামিয়ে দিয়েছে। কিন্তু কালকে যেটি হয়েছে এত কাছাকাছি, এবং মোটামুটি সংক্ষুব্ধ ছিল তারা, কুশপুতলিকা পুড়িয়েছে, বাংলাদেশ বিরোধী স্লোগান দিয়েছে। তাদের এখনকার ইস্যু বা এজেন্ডা কি, সেটা হচ্ছে দীপু দাস নামের একজন পোশাক কর্মী নির্মমভাবে পুড়িয়ে মারা খুন হয়েছেন। তাকে শুধু খুন করে রেখে তাকে হত্যার পর গাছে ঝুলিয়ে পোড়ানো হয়েছে, যেটি অত্যন্ত হৃদয় বিদারক, মধ্যযুগীয় বললে কম বলা হয়। যে কোনো মৃত্যুই কাম্য নয়, মেনে নেওয়া যায় না। কিন্তু একটি মৃত্যুকে উপজীব্য করে আবার জিনিসটা যে তিক্ততা, এবং শুধু তিক্ততা বললে কম বলা হবে। আজকে যখন আমরা এখানে বসে আলোচনা করছি, গতকাল কলকাতা, দিল্লি, মুম্বাইতে বিশ্ব হিন্দু পরিষদ, বজরং দলের মতো হিন্দুত্ববাদী সংগঠনগুলো বেশ মারমুখী বিক্ষোভ করেছিল বাংলাদেশের মিশন অভিমুখে। দিল্লিতে হয়েছে মুম্বাইতে হয়েছে সন্ধ্যার পরও, সেটার কলকাতায় বোধহয় একটা সমাবেশ হওয়ার কথা ছিল। তো আজকে আমরা যখন কথা বলছি, এখন থেকে ঘন্টা 4 পর ত্রিপুরায় এরকম বিশ্ব হিন্দু পরিষদের একটা সমাবেশ আছে, বিক্ষোভ কর্মসূচি আছে, যেটি বাংলাদেশের সহকারী হাইকমিশন থেকে
1 কিলোমিটার আপনার দূরে। কাছে তাহলে তথ্যটা কি যে এই যে এই উত্তেজনা প্রশমনে দুই দেশের অবস্থানগত ভাবনাটা কি অবস্থা? ওয়েল, আমাকে যদি বলেন, হ্যাঁ, আমরা বাংলাদেশের তরফে দেখেছিলাম, শুনেছিলাম পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের মুখে যে আমরা একটা গুড ওয়ার্কিং রিলেশন চাই। এখন আমরা যে গুড ওয়ার্কিং রিলেশন চাই, একজন চাইলে তো হবে না একজন বোধহয়। চাইলে তো হবে না। প্রথম কথা, এই গুড ওয়ার্কিং রিলেশন চাইতে হলে প্রথমে বাংলাদেশ যেটা চায়, ভারত সেটাতে রাজি হয় কিনা, প্রথম এবং প্রধান বিষয় সেটা। ঠিক আছে, রাজি হলো। রাজি হওয়ার পর দুই পক্ষের কাছ থেকেই তো উদ্যোগ আসতে হবে। বাংলাদেশ যেমন নিবে, ভারত তো সেটা নিবে। সেই উদ্যোগে কি হতে পারে, একে অন্যের বিরুদ্ধে পাল্টাপাল্টি অভিযোগ করার সময়, বলার সময় বা কোনো কিছু পাস করার সময় তাকে যৌক্তিকভাবে অনুধাবন করতে হবে যে এই অভিযোগটা বা পাল্টা অভিযোগটা খণ্ডন করছে সেটার পিছনে যুক্তি আছে কিনা, বাস্তবতা কীরকম। যেমন ধরুন, আমি বাংলাদেশ হাই কমিশনের বাড়ির উল্টো দিকে যে বিক্ষোভ সমাবেশের কথা বলছি 20 তারিখ, সেটা তো হয়েছে, সেটা ভিডিও দেখেছি আমরা, স্টিল ছবি দেখেছি। পরদিন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলছেন যে মিসলিডিং রিপোর্ট, তার মানে বিভ্রান্তিকর। বিভ্রান্তি বলতে আমরা কি বুঝি? যা পত্রিকার বা গণমাধ্যমের খবরে এসছে সেটি সঠিক নয়। তো এটা বলে আপনি কি করতে চাচ্ছেন? এটা বলে আমার ব্যক্তিগত বিশ্লেষণ এরকম, এবং হয়তো আপনিও তার সাথে একমত হতে পারেন। আপনি যখন একটা নিশ্ছিদ্র নিরাপদ এলাকায় রাতের বেলা বিক্ষোভকারীদের অ্যালাউ করেন, তার মানে হচ্ছে ওই বিক্ষোভকে আপনি সমর্থন করছে। ডিফেন্ড করছেন বা সমর্থন করছেন। তাহলে এই জিনিসটা তো নিশ্চয়ই সেই গুড ওয়ার্কিং রিলেশনের ক্ষেত্রে সহায়ক নয়। মানে আপনি যেটা বলতে চাইছেন যে আমরা যদি কথা আর কাজের মিল না রাখি, হ্যাঁ, তাহলে তো তাহলে তো হবে না। তাহলে তো হবে না। কাজে উদ্যোগের কথা যদি আমি এক লাইনে শেষ করি, জি। যে দুই পক্ষকে উদ্যোগ নিতে হবে। যে আমরা বুঝেছি তিক্ততা, টানাপোড়েন, পরিবর্তিত পরিস্থিতির সাথে এক পক্ষ, দুই পক্ষ ঠিক একই তালে, না বলেই বলবো, তাল মিলাতে পারছে না, এবং তাল মিলাতে পারছে না বলে এই অবস্থা। কিন্তু পরিবর্তন যে হয়ে গেছে, 16 মাস তো হয়ে গেল, এটা তো অস্বীকার করার সুযোগ নেই। সেই পরিবর্তিত পরিস্থিতির সাথে রাতারাতি আপনি খাপ না খাওয়ান, কিন্তু ধাপে ধাপে তো আপনাকে খাপ খাওয়াতে হবে। তো সেইটি যদি না করেন, এই উত্তেজনা প্রশমনের আদৌ সম্ভাবনা আছে কিনা, খুব শিগগির হবে কিনা, একটা প্রশ্ন আমার মনে আছে। 1 নম্বর। আরেকটা পয়েন্ট বলে আমি আপাতত এখানে থামবো। বিশ্ব হিন্দু পরিষদের মতো হিন্দুত্ববাদী সংগঠন যখন 2 দিন আগে মুম্বাইতে বলে যে দীপু দাসকে হত্যা, আমি একটু আগে যেটা বলছিলাম, কোনো হত্যায় কাম্য না, এবং দীপুর মতো মানুষকে যেভাবে নির্মমভাবে মধ্যযুগীয় কায়দায় খুন করা হলো সেটিও কাম্য নয়। কিন্তু তাই বলে সেটি কি ঢালাওভাবে বলে দেওয়া যে সংখ্যালঘুদের সুরক্ষা দেওয়া হচ্ছে না, সেটার আমরাও কিন্তু ফ্রি, ফেয়ার, ইন্ডিপেন্ডেন্ট একটা ট্রায়াল চাই, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু তার জন্য ইন্টারন্যাশনাল ইন্টারভেনশন করতে হবে, এবং সেই দাবি নিয়ে যখন বিশ্ব হিন্দু পরিষদ বলে যে সারা ভারত জুড়ে তারা বিক্ষোভ সমাবেশ করবে, বিষয়টা কিন্তু আমাদের মধ্যে অস্থিরতা এবং আতঙ্ক, উদ্বেগ তৈরি করে। অনেক ধন্যবাদ আপনাকে। আসলে ব্যাপারটা যেটা দাঁড়ালো যে আমি যদি সমঝোতার কথা মনে প্রাণে বিশ্বাস করি তাহলে সমঝোতাটা সম্ভব, আর যদি উস্কাই দেই তাহলে উস্কাই দিলে তো উস্কাই দিতেই পারি, সেই উস্কানোর ভঙ্গিটা ভালো না। জি। দীর্ঘ সময় পর, 17 বছর পর তারেক রহমান দেশে ফিরছেন, এবং একটা বেশ উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে দেশে। 2টি পত্রিকার শিরোনাম যদি আপনাকে পড়ে শোনাই, তারেক রহমান ফিরছেন দেশে, ইতিহাস গড়ার অপেক্ষায় বিএনপি। কালের কণ্ঠের শিরোনাম, নেতাকে বরণে ঢাকামুখী জনস্রোত, তারেক রহমানকে বরণে ঢাকামুখী জনস্রোত। মানব জমিনের একই শিরোনাম, সেটা তো আমরা দেখতেই পাচ্ছি। যেটা বলছিলাম যে 25 ডিসেম্বর বড়দিনের ছুটি, এবং ছুটির দিনেই তিনি ঢাকায় ফিরছেন 17 বছরের যুক্তরাজ্যে অবস্থান শেষে। তো আমরা তার ফেরা না ফেরা নিয়ে নানান জল্পনা, গুজব, আশঙ্কা, অনিশ্চয়তা এমনটা ছিল, এবং সেটির অবসান ঘটিয়ে শেষ পর্যন্ত ফিরছেন। এবং আমরা যতটা জানি আজকে যুক্তরাজ্য থেকে স্থানীয় সময় অনুযায়ী সন্ধ্যা নাগাদ রওনা করে কাল সকাল 11টার আশেপাশে কোনো এক সময় আসবেন, এবং এসে তিনি প্রথমেই মায়ের কাছে যাবেন। এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন তার মা এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে দেখতে যাবেন। তারপর তিনি 300 ফিটে যে সম্বর্ধনার আয়োজন করা হয়েছে সেখানে বক্তৃতা দিবেন। এখানে তার আশাটার সাথে অনেক কিছু রয়েছে, সেটা মূলত যদি বলি, প্রথমত তো নিশ্চয়ই তার দল, তারপরে বাংলাদেশের নির্বাচন। তো সব মিলিয়ে এমন একটা কৌতূহল, প্রত্যাশা, আকাঙ্ক্ষা তো আছেই।
বিশেষ করে তিনি যখন দীর্ঘদিন পরে এখানে আসতে যাচ্ছেন 17 বছর পর, এবং আমরা জানি যে রাজনৈতিক পট পরিবর্তনের পরে যে বাংলাদেশের পরিস্থিতিটা যেখানে ছিল, এবং বিএনপি বিশেষ করে অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি, সে বিএনপি সাংগঠনিক অবস্থা এবং বিএনপিগত পট পরিবর্তনের পর যেসব কর্মকাণ্ডে এবং বেশ কিছু নেতিবাচক, সেটি দখল, চাঁদাবাজ, অন্তর্দলীয় কোন্দল বলেন, খুনোখুনি বলেন, এরকম নানান কিছু ঘটেছে। তো আশা করা যায় তিনি আসার পর দলের এক ধরনের সাংগঠনিক অস্থিরতা সেটি রাষ্ট্র ধরতে পারবেন। দলকে সামনে নির্বাচনকে কেন্দ্র করে তার দলের অবস্থান কী হবে, তার দলের ন্যারেটিভ কী হবে, কিভাবে তারা আগাবেন, সেই ব্যাপারে তার দিক নির্দেশনামূলক বক্তব্য থাকবেন। তো সব মিলিয়ে তারেক রহমানের দেশে ফেরা, তার কথা শোনা, এই বিষয়গুলো নিয়ে কিন্তু মানুষের কৌতূহল যেমন বিএনপিতে রয়েছে, রাজনৈতিক পরিসরে আছে, তেমনি আপনার সাধারণ মানুষের মধ্যে নিশ্চয় সেটি যারা বিএনপি করেন না তাদের মধ্যে রয়েছে। বিশেষ করে বলবো গত বছরের 5ই অগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর এখনও কিন্তু আইনশৃঙ্খলা বলুন, রাজনৈতিক পরিসর বলুন, এক ধরনের টালমাটাল অবস্থার মধ্যে আছে। আমি সেই প্রসঙ্গে যেতে চাই আপনার এখানে। যেমন সমকালের শিরোনাম হয়েছে নির্বাচনের প্রস্তুতিতে বড় দুশ্চিন্তা নিরাপত্তা। জি, খবরের কাগজ শিরোনাম করেছে মব ভায়োলেন্স উদ্বিগ্ন ইসি। জি, আপনি যখন বলছিলাম প্রোগ্রাম শুরু করছিলেন, সেখানে একটি কথা ছিল যে অন্যরকম একটা ভোটের প্রত্যাশা মানুষ করছে, সরকারের পক্ষ থেকে বলা হয়েছে। তো এই যে মবের কথা আমরা বলছি, আমি একটু আগে যেটা বললাম, টালবাটাল অবস্থা, সেটা আইনশৃঙ্খলা বলুন, এবং আমি যদি বলি যে আমার পত্রিকা এবং ডেইলি স্টার সহ, আপনি আমার চেয়ে বয়স অভিজ্ঞতা অনেক সিনিয়র, ছায়ানটু দিচ্ছি যে ঘটনাগুলো ঘটেছে, বিশেষ করে গণমাধ্যমের কর্মী হিসেবে আপনার এতদিনের সাংবাদিকতা জীবনে অতীতে হামলা হয়েছে, মামলা হয়েছে, গ্রেফতারের ঘটনা হয়েছে, এবং পত্রিকা হামলা করা, এবং দুঃখজনক শেষ পর্যন্ত বিয়োগান্তক ওই অর্থে জানমালের হতাহতের বিষয়টা হয়নি, যদিও 2 পত্রিকার বেশ কিছু কর্মী অসুস্থ হয়েছেন, আহত হয়েছেন। তো সেটি তো বিরল, এবং খুব বেদনার সাথে বলতে হয় এমন ঘটনা সাক্ষী হতে হবে যে এটা তো শুধু দুটো গণমাধ্যমে নয়, এটা একটা কালো অধ্যায় বলতে পারি। আমাদের যখন বাংলাদেশে সাংবাদিকতার ইতিহাস রচিত হবে, নিশ্চয়ই ওই দিনটির কথা খুব বিশেষ গুরুত্বের সাথে সেটা আপনার লিপিবদ্ধ হবে কি হয়েছিল। তো এই যে নিরাপত্তার কথা বলছেন, কালকে যে নির্বাচন কমিশনের সভার কথা আমরা বলেছি, সেটি ডিসিদের মুখে এবং অন্যান্যদের মুখে খোলামেলা আলোচনা হয়েছে, এবং সেখানে তিনি কিন্তু বেশ ইস্যুগুলো উঠে এসেছিলেন। গণভোট কম হবে কিনা, বিশৃঙ্খলা হবে কিনা, নিরাপত্তার একটা বড় বাধা হয়ে দাঁড়াবে কিনা। দেখুন রেজানুর ভাই, 14, 18, 24 3টা নির্বাচন কিন্তু শ্যাম নির্বাচন বা খারাপ। একটা হয়েছিল বিরোধী দলের বর্জনে, আরেকটা হয়েছিল রাতের ভোট, বা আর শেষেরটাকে বলা হয় আমি এবং ডামি নির্বাচন। অর্থাৎ 3 নির্বাচনের কোনোটাইতেই কিন্তু মানুষ তার পছন্দের দল এবং ব্যক্তিকে বেছে নেওয়ার সুযোগ পাননি, বা তাদেরকে সুযোগটা দেওয়া হয়নি। তো সেই জায়গায় আমি যখন বলি আমরা একটা অন্য রকমের নির্বাচন করব, যে নির্বাচনকে ইতিহাসে বাংলাদেশে সেরা যেমন বলা হবে, অন্যান্য দেশের কাছে এটা একটা উদাহরণ হবে, মডেল হবে। তো সেই মডেল করতে চাইলে নিরাপত্তা, আইন শৃঙ্খলা সহ মৌলিক বিষয়গুলো যদি আমরা নিশ্চিত করতে না পারি, আমাদের যে স্বপ্ন বা অঙ্গীকার সেটি স্বপ্নই থেকে যাবে, বাস্তবে আদৌ রূপ নেবে কিনা সে প্রশ্ন কিন্তু থেকেই যায়। একেবারে ছোট্ট করে আমরা শেষের দিকে একেবারে এই যে মব ভায়োলেন্সের কথা বললেন, আবার এখন কোন ছাত্র নেতার মুখেও যে ধরনের আমরা বক্তব্য শুনি, বেশ করে রাষ্ট্র বিশ্ববিদ্যালয়ের সম্মানিত জিএস এর যে বক্তব্য শুনি, আজকের পত্রিকাও এসছে। সমকালে একটা খবর নিয়ে অনুষ্ঠানের আগে আমি এবং আপনি বলছিলাম, এবং তার এখতিয়ারের মধ্যে পড়ে কিনা, তার এখতিয়ারের মধ্যে পড়ে কিনা সে কথাটাই আমি বলছিলাম। একজন ছাত্র নেতা, এবং তিনি যে কথাগুলো বলছেন, যে বক্তব্যগুলো দিচ্ছেন, এবং যে শিক্ষকদের নিয়ে প্রশ্ন তুলছেন, যেভাবে দুঃখজনক হেনস্থা করছেন, সেটি অন্তত একজন ছাত্রনেতার কাছ থেকে এটা আশা করা যায়। অনেক ধন্যবাদ। ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা শেষে যে আলোচনাটি করলাম,
একজন শিক্ষক দুর্নীতিবাজ হতে পারেন, তিনি অন্যায় করতে পারেন, কিন্তু একজন ছাত্র কতটুকু সেই শিক্ষকের বিরুদ্ধে কতটুকু হেনস্থা করবেন, সেই দায়িত্বটি তার কিনা সেটাও একটা প্রশ্ন। ভালো থাকবেন, আগামীকাল নিশ্চয়ই এই সময় কথা হবে। খোদা হাফেজ।